গল্পটা হয়তো আপনারা অনেকেই পড়েছেন বা শুনেছেন, দ্য ম্যান ইটিং লিওপার্ড অফ রুদ্রপ্রয়াগ, লেখক জেমস এডওয়ার্ড করবেট। তার প্রথম যে গল্পের বই সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল তার নাম ম্যান ইটার্স অফ কুমাও। এইরকম সব দুর্ধর্ষ রুদ্ধশ্বাস শিকার কাহিনীর লেখক মানুষটি আসলে কেমন ছিলেন? সাধারণ মেধা সম্পন্ন এবং অত্যন্ত লাজুক স্বভাবের এক স্কুল ছাত্র কিভাবে পরবর্তী জীবনে এক দুঃসাহসী শিকারী এবং অনন্য প্রতিভাশালী লেখক হয়ে উঠলেন? তার লেখা থেকেই জানা যায় তার জীবনের এক দীর্ঘ সময় কেটেছে কালাডুঙ্গি গ্রামের এই বাড়িতে। বাড়িটির একদিকে ঘন জঙ্গল, অন্যদিকে পাহাড়। সেখানে নানা ধরনের রং বেরঙের পাখি, হরিণ, বুনো শুয়োর, এমনকি বাঘ, ভাল্লুক ও চিতার অবাধ আনাগোনা। তার ছেলেবেলা এবং কিশোর জীবনে এমন সব অদ্ভুত ঘটনা ঘটেছে যা ভাবলে শিউরে উঠতে হয়। এসব ঘটেছে এখানকার এই বিপজ্জনক জঙ্গলের পরিবেশে। তবে একটা কথা মনে রাখা দরকার, বইয়ের পাতায় আমরা যে করবেটকে খুঁজে পাই তার সঙ্গে ব্যক্তি করবেটের অনেক ক্ষেত্রেই বৈপরীত্য ছিল। রুদ্রপ্রয়াগের নরখাদক চিতাকে শিকার করতে গিয়ে তিনি নিজেই সেই চিতার শিকারে পরিণত হয়ে যাচ্ছিলেন, কিন্তু অদম্য সাহস, তুখোর নিশানা, উপস্থিত বুদ্ধি এবং জঙ্গলের ভাষাকে বুঝে নেবার আশ্চর্য ক্ষমতা তাকে সে যাত্রায় বাঁচিয়ে দেয়। এহেন মানুষটি আবার অন্ধকার ঘরে ঘুমোতে গিয়ে বেশ কয়েকবার ঘর্মাক্ত চেহারায় বাকশক্তিহীন হয়ে বেরিয়ে আসেন। ভারতের 40 কোটি সৎ, সাহসী এবং কঠোর পরিশ্রমী মানুষের সঙ্গে তার ছিল আত্মিক যোগ। তাদের বর্ণময় জীবন কাহিনী নিয়েই লিখেছিলেন আমার ভারত। অথচ স্বাধীনতার বছরেই তিনি ভারত ছেড়ে কেনিয়া চলে যান, আর কখনো ফিরে আসেননি। বন্যপ্রাণ শিকার এবং জঙ্গল ধ্বংসের বিরুদ্ধে তিনি ছিলেন নির্ভীক কণ্ঠস্বর। অথচ দিল্লির ভাইসরয় কিংবা ব্রিটিশ সরকারের উচ্চপদস্থ প্রশাসকরা যখনই প্রমোদ শিকারে কালাডুঙ্গিতে আসতেন, তিনি হতেন তাদের গাইড এবং পরিচালক। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে তিনি অংশ নিয়েছিলেন। যুদ্ধের বিভৎসতা নিয়ে রসিকতা করে তিনি বলেছিলেন, জঙ্গলের হিংস্র জন্তু জানোয়াররাও যুদ্ধবাজদের থেকে অনেক বেশি সভ্য। অথচ এই মানুষটি যুদ্ধক্ষেত্রে মালবাহক শ্রমিকদের বাহিনী গড়ে তোলার জন্য কুমায়ুন এবং গাড়োয়াল অঞ্চল থেকে কয়েক হাজার মানুষকে যুদ্ধের প্রান্তরে নিয়ে গিয়েছিলেন। প্রকৃতিপ্রেমিক জিম করবেট অত্যন্ত প্রতিভাশালী লেখক ছিলেন। তার গল্প বলার ঢং ছিল অত্যন্ত সহজ, সরল এবং রোমহর্ষক। লেখার মধ্যে মিশে থাকত রসবোধ এবং রোমান্টিক চেতনা। এই মানুষটি শেষ পর্যন্ত অবিবাহিত থেকে গেলেন। কেন মিলল না কোনো সুযোগ্য পাত্রীর সন্ধান? এরকম রহস্যজনক অসংখ্য প্রশ্নের উত্তর খুঁজতেই সুদূর ইংল্যান্ড থেকে ভারতে চলে এসেছিলেন তার জীবনীকার মার্টিন বুথ। সমগ্র কুমায়ুন অঞ্চল চষে বেরিয়ে বহু মানুষের সঙ্গে কথা বলেছেন। সাক্ষ্য প্রমাণ জোগাড় করতে তিনি খুঁজে বেরিয়েছেন এমন সব জনপদ এবং অঞ্চল যেখানে কোনো না কোনোভাবে জিম করবেটের পদচিহ্ন ছড়িয়ে রয়েছে। আমরা এসেছিলাম জিম করবেটের কালাডুঙ্গির বাসগৃহে, যা এখন একটি মিউজিয়াম। সেখান থেকে আমাদের যাওয়ার কথা জিম করবেট ন্যাশনাল পার্কে। দূরত্ব কম বেশি 100 কিলোমিটার। এখানে এসে যে চাক্ষুষ অভিজ্ঞতা হলো এবং নানান সূত্র থেকে জিম করবেট সম্পর্কে যেসব তথ্য পেলাম, সেখান থেকে উঠে এলো অদ্ভুত সব রোমাঞ্চকর অজানা কাহিনী। এই সব অজানা গল্প নিয়েই আমাদের এই ভিডিও সিরিজ। আমার ভারত বইটিতে জিম করবেট বলেছিলেন, পাহাড়ের ঢাল যেখানে শেষ হচ্ছে সেখানে গড়ে উঠেছে অনেক ছোট বড় গ্রাম। সবচেয়ে কাছের গ্রামটি হলো কালাডুঙ্গি। নৈনিতাল থেকে 15 মাইলের পথ। এর ঠিক মাথার উপরই দেখতে পাবেন
3 মাইল লম্বা প্রাচীর দিয়ে ঘেরা আমাদের গ্রাম ছোটি হলদোয়ানিকে। নৈনিতাল থেকে যে রাস্তাটা নেমে এসে সমতলের রাস্তা এসে পড়েছে, সেই মোড়ের উপরই রয়েছে আমাদের বাড়ি। অনেক বড় বড় গাছের ভিতর দিয়ে শুধু তার চালটা দেখা যাচ্ছে। এটা যে সময়কার কথা, তারপর প্রায় 100 বছর পেরিয়ে গেছে। যে শিবালিক পাহাড়ি অঞ্চলের ঘন জঙ্গলে ঘুরে বেড়াতেন জিম করবেট, আজ তা প্রায় নিশ্চিহ্ন। কালাডুঙ্গি এখন একটি ছোট শহর। গাছের আড়াল আগের মতো নেই, তবে অসংখ্য অট্টালিকার ভিড়ে জিম করবেটের এই পৈতৃক বাড়ি, যা আজকে একটি সংগ্রহশালায় পরিণত হয়েছে, তাকে দূর থেকে আলাদা করা বেশ কঠিন। 1947 সালে জিম করবেট এবং তার বোন মার্গারেট এ বাড়ি ছেড়ে চলে যান সুদূর কেনিয়াতে। তারপর অবশ্য চিঠিপত্রের মাধ্যমে যোগাযোগ রাখতেন এবং যারা তার উপর নির্ভরশীল ছিলেন তাদের নিয়মিত টাকাও পাঠাতেন। পরবর্তীকালে সরকারি উদ্যোগে এটি একটি মিউজিয়ামে পরিণত হয়। তার আগে বাড়িটা দেখতে অনেকটা এই রকম ছিল। এই বাড়ি ছিল করবেট পরিবারের শীতকালীন বাসস্থান। ছেলেবেলা থেকে শুরু করে তার যৌবন এবং প্রৌঢ়ত্ব কেটেছে এই বাড়িতে। জঙ্গলের পাঠশালায় তার হাতেখড়ি হয়েছিল এই বাড়ি থেকেই। জিম করবেট কি অতি মানবিক ক্ষমতা সম্পন্ন মানুষ ছিলেন, নাকি তিনি ছিলেন একজন আমাদের মতোই সাধারণ মানুষ, যিনি নানান ঘটনার মধ্য দিয়ে যেতে যেতে অসামান্য কিংবদন্তি চরিত্র হয়ে উঠেছিলেন? এসব বুঝতে হলে আমাদের জানতেই হবে তার পারিবারিক ইতিহাস। ইনি ক্রিস্টোফার উইলিয়াম করবেট, জিম করবেটের বাবা। জন্মসূত্রে আইরিশ। অনেকেই জানেন তিনি নৈনিতালের পোস্টমাস্টার ছিলেন। সুদূর আয়ারল্যান্ড থেকে পিতার হাত ধরে কেন তিনি ব্রিটিশ ভারতে এসেছিলেন, এই প্রশ্নের মধ্যেই লুকিয়ে রয়েছে এমন কিছু রহস্য, যা পরবর্তীকালে জিম করবেটের চরিত্র নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। চলুন সংক্ষেপে জেনে নিই সেই ইতিহাস। 19বিংশ শতকের শেষ দিকে আয়ারল্যান্ড ছিল তখন এক হতদরিদ্র দেশ। শিল্প বিপ্লবের ছোঁয়া থেকে সে তখন অনেক দূরে। সেখানকার সাহসী এবং উচ্চাকাঙ্ক্ষী মধ্যবিত্তদের সামনে তখন একটাই রাস্তা খোলা ছিল, সেটা হলো সাগর পেরিয়ে ব্রিটিশ উপনিবেশে চলে আসা। আসার উপায় ছিল দুটো, হয় ব্রিটিশ সৈন্যবাহিনীতে যোগ দেওয়া, না হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী হয়ে চলে আসা। করবেট পরিবারের বসবাস ছিল ওয়েস্ট মিডল্যান্ডে। করবেট শব্দের অর্থ কাক জাতীয় পাখি। জোসেফ করবেট ছিলেন জিম করবেটের দাদু। 1815 সালে ব্রিটিশ পদাতিক বাহিনীতে যোগ দিয়ে তিনি ভারতে আসেন। মাত্র 33 বছর বয়সে তার মৃত্যু হয়। তার অনেক সন্তানের মধ্যে দুজনের সম্পর্কে জানা যায়, একজন ক্রিস্টোফার উইলিয়াম এবং অন্যজন টমাস। সিপাহী বিদ্রোহের সময় বিদ্রোহীরা টমাসকে জীবন্ত পুড়িয়ে মেরেছিল। সেই কারণে জিম করবেটের পরিবারে এই টমাসকে শহীদ নায়ক হিসেবে স্মরণ করা হতো। ক্রিস্টোফার উইলিয়াম মানে জিম করবেটের বাবা সে যাত্রায় কোনো ক্রমে বেঁচে। ইনি হচ্ছেন মেরি জেন। তার প্রথম স্বামী সিপাহী বিদ্রোহের সময় মারা যান। উইলিয়াম করবেটের সঙ্গে তার যখন বিয়ে হয় তখন তিনি 3 সন্তানের জননী। উইলিয়াম করবেটেরও এটা দ্বিতীয় বিয়ে ছিল আগের পক্ষের 3টি সন্তান। দ্বিতীয় বিয়ের পর করবেটের মা অর্থাৎ মেরি জেনের অনেকগুলি সন্তান হয়। জিম করবেট ছিলেন কনিষ্ঠতম অর্থাৎ 8ম সন্তান। সালটা 1858। নৈনিতালে তখন ভিড় জমাচ্ছে ইউরোপীয় এবং অভিজাত ভারতীয়রা। সিপাহী বিদ্রোহের ভয়াবহ স্মৃতি তখনও টাটকা। সেনাবাহিনীর কাজ ছেড়ে ক্রিস্টোফার উইলিয়ামস নৈনিতালের পোস্টমাস্টার পদে নিযুক্ত হলেন। কিন্তু সামান্য বেতন এবং পেনশনে এই বিশাল পরিবারের ভরণ পোষণ অসম্ভব ছিল। এই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন মেরি জেন। প্রখর ব্যবসায়িক বুদ্ধি এবং সামাজিক পরিচিতি কাজে লাগিয়ে তিনি নৈনিতালের রিয়েল এস্টেটের কারবার শুরু করেছিলেন। নৈনিতালে তাদের যে গ্রীষ্মাবাস ছিল তার নাম
গার্নি হাউস। 1860 সালের কাছাকাছি সময়ে কুমাও অঞ্চলের ডিস্ট্রিক্ট কমিশনার ছিলেন স্যার হেনরি র্যামসে। তার বদান্যতায় জিম করবেটের বাবা কালাডুঙ্গি গ্রামে 10 একর জমির একটি প্লট পেয়েছিলেন। যদিও এই গ্রামটি মুরাদাবাদ এবং নৈনিতালের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল ছিল, কিন্তু সেখানে ছিল জঙ্গলি জানোয়ার এবং মশার ভয়ঙ্কর উপদ্রব। প্রাণঘাতী ম্যালেরিয়ার ভয়ে ইউরোপিয়ানরা এখানে আসতো না। কিন্তু করবেট পরিবারের কাছে অর্থনৈতিক উন্নতির জন্য এর থেকে ভালো বিকল্প কিছুই ছিল না। তাই এখানে তারা পাথর দিয়ে গেঁথে ইউরোপীয় কান্ট্রি হাউসের ঢঙে এই বাড়িটি বানিয়েছিলেন। ইনি হচ্ছেন মার্গারেট উইলফ্রেড। আদরের ডাকনাম ছিল ম্যাগি। বয়সে জিম করবেটের থেকে 1 বছরের বড়। জিম করবেটের জীবনীতে বারবার চলে আসে তার কথা। করবেটের মতো তিনিও অবিবাহিত ছিলেন। মৃত্যু অবধি জিম করবেটকে ইনি পরম যত্নে এবং মমতায় আগলে রেখেছিলেন। করবেট পরিবার দেশে ফিরে যাওয়ার কথা কখনো ভাবেনি। ভারতই ছিল তাদের দেশ। খাঁটি ইউরোপিয়ানের বদলে তারা হয়ে উঠেছিলেন সাদা চামড়ার ভারতীয়। আর 5টা ইউরোপীয় পরিবারের মতো তাদের বাড়িতেও অসংখ্য স্থানীয় চাকর বাকর, রাঁধুনি এবং আয়া ছিল। শৈশবে জিম করবেট এদের সঙ্গেই বেশিরভাগ সময় কাটাতেন। তাদের কাছ থেকে শিখেছিলেন হিন্দি এবং স্থানীয় কুমায়ুনি ভাষা। হিন্দু ধর্মের রীতিনীতি এবং নানান পৌরাণিক কাহিনী, লোকাচার, লোককাহিনী, এমনকি নানা ধরনের কুসংস্কারও করবেট তাদের কাছ থেকে আত্মস্থ করেছিলেন। মা এবং বোন ম্যাগির কড়া নজর থাকা সত্ত্বেও এদের হাত ধরেই তিনি জঙ্গলের পাট নিতেন। এরা বহুবার জিম করবেটের জীবন রক্ষা করেছিল। জঙ্গলের বিশ্ববিদ্যালয়ে এরাই ছিল জিম করবেটের সবচেয়ে কাছের শিক্ষক। 1875 সালে জিম করবেটের জন্ম হয়েছিল নৈনিতালে। 1881 সালে যখন তার বাবার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়, তখন তার বয়স ছিল মাত্র 6। সন্তানদের মধ্যে টম ছিল সবচেয়ে বড়। তার ঘাড়েই তখন পরিবারের দায়িত্ব বর্তালো। কিশোর বয়সে জিম করবেটের আদর্শ নায়ক ছিল সেই টম। কেন সেটা জানতে হলে জিম করবেটের ছেলেবেলার শিকার কাহিনীর 2-1টি দুর্ধর্ষ গল্প অবশ্যই শুনতে হবে। জিম করবেট তখন 6 বছরের বালক। মাকে আশ্বস্ত করে তার দাদা টম তাকে নিয়ে বেরিয়ে পড়েছিল ভালুক শিকার করতে। বিকেলের পড়ন্ত বেলায় তারা এই কালাডুঙ্গির বাড়ির পিছন দিক থেকে, মানে যেদিকে পাহাড় রয়েছে, সেদিকে এগোতে লাগলো। পাথরের ঢালু রাস্তাটা নিচের দিকে নেমে গেছে। সেখানে একটি পাথরের পাশে তাকে বসতে বলল টম। হাতে দিয়ে গেল একটা বন্দুক এবং 2টো কার্টিজ। অন্য বন্দুকটা নিয়ে সে আরও নিচের দিকে প্রায় আধ মাইল পেরিয়ে একটি ওক গাছের ওপরে উঠে পড়ল। জিমকে নির্দেশ দেওয়া ছিল সে যদি ভালুকটাকে দেখতে পায় তাহলে তৎক্ষণাৎ যেন সে দৌড়ে গিয়ে টমকে জানায়। হঠাৎ জিম দেখল সন্ধেবেলার আধো অন্ধকারে ভাল্লুকটা পাহাড়ের দিক থেকে এগিয়ে আসছে। তখনই সে হাঁটা দিল টমের দিকে, কিন্তু একটু যেতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটা গাছের ডাল। তার পিছনেই সে দেখতে পেল ভাল্লুকটা মাটি থেকে কিছু কুড়িয়ে নেবার চেষ্টা করছে। ভয়ে তখন জিমের পা নড়ছে না। সে কোনো ক্রমে দৌড়ে গিয়ে পাথরের আড়ালে লুকিয়ে পড়ল। ভাল্লুক বোধহয় দেখেও দেখল না। সে হাঁটা দিল অন্য পথে। টম ফিরে এলো এবং তারপর তারা দুজনেই খালি হাতে বাড়ি ফিরল। পরবর্তীকালে জিম করবেট তার জাঙ্গল লোর বইতে লিখেছেন, সেদিন তিনি যা ভয় পেয়েছিলেন তাতে যে কোনো মানুষের মৃত্যু হওয়া অস্বাভাবিক নয়। এই ভয় তাকে তাড়িয়ে বেরিয়েছিল পরিণত বয়স পর্যন্ত। এই ভয় তাকে শিক্ষা দিয়েছিল প্রতি পদে সতর্ক হতে। অন্য অর্থে এই ভয় তার মানসিক গড়ন তৈরি করে দিয়েছিল। কেউ কি সেদিন আন্দাজ করতে পেরেছিল এই বালক একদিন ভবিষ্যতের কিংবদন্তি শিকারী হতে চলেছে? কেমন ছিল তার শিকার প্রশিক্ষণের প্রথম দিন? তার জীবনীকার মার্টিন বুথ বলেছেন, কালাডুঙ্গির বাড়ি থেকে মাত্র 7 মাইল দূরে ছিল গারুপ্পু জঙ্গল। দাদা টম তার হাতে দিয়েছিল একটি 12 বোর হ্যামার শটগান। তাকে বলা হয়েছিল
কোমর সমান উঁচু ঘাসের আড়াল থেকে কিছুটা দূরের গাছের ডালে বসে থাকা একটি ময়ূরকে নিশানা করতে হবে। তাকে সাবধান করে দেওয়া হয়েছিল, বন্দুকের ঘোড়া যদি খোলা থাকে তবে অতি সাবধানে এদিক ওদিক ঘুরতে হবে। জিম ইশারা করলেই তিনি গুলি ছুড়বেন, কিন্তু একেবারে নাগালের মধ্যে থাকা সত্ত্বেও সকালের ঠান্ডা হাওয়া এবং উত্তেজনার বশে তার হাত অসাড় হয়ে এলো। গুলি ছোড়ার অনেক আগেই ময়ূরটি নির্বিকার ভাবে উড়ে গেল। একরাশ হতাশা নিয়ে ছোট্ট জিম সেদিন বাড়ি ফিরলেন। তার দাদা টম কিন্তু ওই সময়ে 3টে ময়ূর এবং একটি বনমোরগ শিকার করে নিয়েছিল। তখন থেকেই দাদা টম হয়ে উঠেছিল জিমের চোখে আদর্শ নায়ক। কিন্তু এই প্রশিক্ষণ বেশি দিন চলল না। পরিবারের দায়িত্বভার মেনে নিয়েই টম নৈনিতালের পোস্টমাস্টার পদে যোগ দিলেন। বাবার মৃত্যুর পর তিনি পোস্টমাস্টার হয়ে এলেন। সেই থেকে টম শিকার অভিযানে আর কখনো গিয়েছেন বলে শোনা যায়নি। টমের চাকরিতে যোগদান ছাড়াও আরও একটি কারণে জিমের প্রশিক্ষণ আর বেশি দূর এগোলো না। কয়েক মাসের মধ্যেই তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হলেন। তখনও অ্যান্টিবায়োটিকের আবিষ্কার হয়নি। সে কারণেই শিশু বা বৃদ্ধদের নিউমোনিয়া হলে মৃত্যু এক প্রকার নিশ্চিত ছিল বলেই ধরে নেওয়া হতো। বালক জিম করবেটও মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন। মুমূর্ষু অবস্থায় বিছানার সঙ্গে মিশে গিয়েছিলেন তিনি। তার দিদি এবং মায়ের অক্লান্ত পরিচর্যায় একটু একটু করে যেন প্রাণ ফিরে পাচ্ছিলেন। সেই সময় দাদা টম তার পাশে এসে বসত এবং জঙ্গল সম্পর্কে তাকে এমন কিছু গুরুত্বপূর্ণ উপদেশ দিত যা জিমকে অনুপ্রাণিত করত এবং পরবর্তীকালে সেই সব কথা পথ নির্দেশিকার মতো তার কাছে কাজ করত। একটা গুলতি বিছানার পাশে রেখে টম তাকে বলেছিলেন, শিকারের একটা নিয়ম বা শৃঙ্খলা আছে। সেটা হচ্ছে বছরের একটা সময় শিকার বন্ধ রাখতে হবে। জন্তু জানোয়ারদের বংশ বৃদ্ধির জন্য সেই সময়টা দিতেই হবে। আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে কোনো পশু বা পাখির শাবককে কখনোই হত্যা করা যাবে না। এমনকি বাচ্চা জন্ম দেওয়ার সময় বা ডিম পাড়ার সময় কোনো মতেই তাদের নিশানা করা যাবে না। খাদ্যবস্তু হিসেবে পশুকে শিকার করা মোটেই সমর্থনযোগ্য নয়। যদি শিকারের স্মৃতিকে স্থায়ী করে রাখতে হয় তাহলে মৃত জন্তু জানোয়ারের দেহ থেকে চামড়া ছাড়িয়ে নিয়ে স্টাফিং করে তাদের একটা প্রতিরূপ তৈরি করতে হবে। বলা বাহুল্য যে জিম করবেট পরিণত বয়সে পৌঁছেও কোনোদিন এই পরামর্শ থেকে বিচ্যুত হননি। গুলতির পর তার হাতে এসেছিল তীর ধনুক। 8-9 বছর বয়সে তিনি একাই জঙ্গলে বেরিয়ে পড়তেন। তবু যে ভয়টা তাকে সবসময় তাড়া করত সেটা হচ্ছে তার অলক্ষ্যে জঙ্গলের কেউ না কেউ তাকে অনুসরণ করছে। এই ভয় থেকেই তিনি পরবর্তীকালে হয়ে উঠেছিলেন জঙ্গলের এক কিংবদন্তি পর্যবেক্ষক। অতি অল্প বয়সে বুঝেছিলেন জঙ্গলের প্রতিটি শব্দকে বোঝা কতটা গুরুত্বপূর্ণ। খুব অল্প বয়সেই তিনি বুঝেছিলেন পাখিদের যেমন নিজস্ব ভাষা আছে, তেমনি আছে যে কোনো বন্য প্রাণীদের সংকেত বা আওয়াজ। বাতাসের গতি ও দিক বুঝে নিয়ে ঘাপটি মেরে পড়ে থাকা কোনো হিংস্র জন্তুকে কিভাবে ধোঁকা দেওয়া যায়। জলাশয়ের পাশে পায়ের চিহ্ন থেকে বুঝে নেওয়া যায় কোন কোন জন্তু সেখানে এসেছিল, কতজন এসেছিল, এরকম নানান তথ্য। জঙ্গল সম্পর্কে তার পর্যবেক্ষণ যত বাড়তে থাকে তিনি সেগুলোকে লিপিবদ্ধ করে রাখতে শুরু করেন। একেবারে বিজ্ঞানসম্মত না হলেও সেখান থেকে তিনি নিজের পরিকল্পনা তৈরি করতে পারতেন। তবে অচিরেই তিনি বুঝতে পারলেন জঙ্গলে যাদের মোকাবিলা করতে হবে তাদের জন্য গুলতি বা তীরধনুক একেবারেই বেমানান। ভয়কে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে এবং ভয়ের যুক্তিসঙ্গত কারণ খুঁজতে হবে, এই চেষ্টাটা খুব অল্প বয়সে তিনি শুরু করেছিলেন। এই সম্পর্কে একটা গল্প না বললেই নয়। সেই সময় স্থানীয় মানুষেরা নিশুতি রাতে যদি জঙ্গল থেকে কোনো বিকট আর্তচিৎকার শুনতে পেত তাহলে দরজা জানালা বন্ধ করে দিত এবং সেটা নিয়ে কেউ কোনো কথা পর্যন্ত বলতো না। তাদের বিশ্বাস ছিল ওটা ডাইনি বা চুড়াইলের চিৎকার। ওকে দেখা তো দূরস্থ,
নামটা উচ্চারণ করলে মৃত্যু পর্যন্ত হতে পারে বলে তারা বিশ্বাস করত। একদিন বালক জিম করবেট সন্ধেবেলার দিকে জঙ্গল পেরিয়ে বাড়ির দিকে ফিরছিল। মাঝপথে আকাশ অন্ধকার করে শুরু হলো শিলাবৃষ্টি। ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। ছুটে গিয়ে আশ্রয় নিল একটি গাছের নিচে। এমন সময় শুনতে পেল তীব্র চিৎকারের মতো একটি আওয়াজ। সে ভয় পেয়ে গেল, কিন্তু কৌতূহলী চোখ নিয়ে উপরে তাকাতেই দেখল দোদুল্যমান দুটি গাছের ঘর্ষণে সৃষ্টি হচ্ছে সেই আওয়াজ। সে বুঝে গেল গ্রামবাসীরা অযথা এই আওয়াজে ভয় পেয়ে সিটিয়ে থাকে। তবে টম চলে যাবার পর থেকে একলা জঙ্গলের পথে চলার সময় তার সর্বক্ষণের সঙ্গী ছিল একটি স্প্যানিয়েল প্রজাতির কুকুর। তার নাম ছিল ম্যাগগ। এই পোষ্যটি অনেকবার তাকে নানানভাবে সাহায্য করেছে, আবার অতি উৎসাহ এবং অনভিজ্ঞতার কারণে অনেক সময় ঝক্কিও বাড়িয়ে দিয়েছে। কালাডুঙ্গি থেকে কয়েক মাইল দূরে নয়াগাঁও। ভোর হতেই ম্যাগগকে নিয়ে জিম বেরিয়ে পড়েছিল সেই গ্রামের উদ্দেশ্যে। রাস্তাটা এত ঘন জঙ্গলে ঢাকা যে দিনের বেলায় সূর্যের আলো সেখানে পৌঁছয় না। সে কারণেই বাঘ এবং চিতার অবাধ যাতায়াত সেখানে। তাই যতটা সম্ভব রাস্তার মধ্যিখান দিয়ে তারা যাচ্ছিল। একটা গাছের উপর থেকে ময়ূর ডাকছিল। ম্যাগগকে একটু সামনে পাঠিয়েছিল সে, যাতে পাখিগুলো একটু নড়াচড়া করে এবং তার নিশানা করতে সুবিধে হয়। ময়ূরটা কিন্তু জোরে আওয়াজ করে কিছু সতর্ক বার্তা দিচ্ছিল। একটু পরেই শোনা গেল ম্যাগগের ভয়ার্ত চিৎকার। কাছেই একটি বাঘ একটু ঘুমিয়ে নিচ্ছিল। একেবারে তার কাছে গিয়ে পড়েছিল ম্যাগগ। সঙ্গে সঙ্গে বাঘটা এমন গর্জন করলো যে গোটা বনাঞ্চল কেঁপে উঠল। বাঘ খানিকটা এগিয়ে এলো, কিন্তু সম্ভবত কোনো বিপদের সম্ভাবনা না দেখে বাঘটি দুলকি চালে অন্যদিকে চলে গেল। ভাগ্য অত্যন্ত সহায় ছিল, তাই সে যাত্রায় জিম এবং ম্যাগগ দুজনেই বেঁচে গিয়েছিল। এই ম্যাগগের সঙ্গে বেড়াতে বেরিয়েই চিতাবাঘের সঙ্গে জিম করবেটের প্রথম মোলাকাত হয়েছিল। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, কালাডুঙ্গি থেকে নৈনিতালের দিকে গিয়েছে। নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন আজ থেকে 100 বছর আগে একা এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়া কোনো বালকের পক্ষে কতখানি বিপজ্জনক এবং দুঃসাহসিক ব্যাপার ছিল। এই রাস্তায় ছিল চিতা ও বাঘেদের আনাগোনা। বাঘের চেয়েও এরা বিপজ্জনক, কারণ উঁচু গাছের ডাল থেকে অতর্কিতে লাফ দিয়ে এরা শিকার ধরে। বাঘের হাত থেকে কেউ রেহাই পেতে পারে, কিন্তু চিতাবাঘের খপ্পর থেকে নিস্তার পাওয়া প্রায় অসম্ভব। এইসব ভেবেই জিম ঠিক করেছিল কয়েকটি তিতির পাখি শিকার করে সে বাড়ি ফিরে যাবে। এমন সময় একজন ফেরিওয়ালা দুধের ক্যান নিয়ে গরুর গাড়ি করে আসছিল। হঠাৎ সে দুধের ক্যানগুলোতে লোহার ডান্ডা দিয়ে আওয়াজ করতে শুরু করে। বোঝা গেল সামনেই কোনো বিপদ দেখা দিয়েছে। একটা ঝোপের আড়ালে ছিল জিম এবং ম্যাগগ। তাদের হতচকিত করে দিয়ে পাশের কোনো গাছের ডাল থেকে লাফিয়ে পড়ল একটি চিতা। মাত্র 30 ফিট দূরে এসে লাফ দিয়ে টান টান হয়ে সে আড়মোড়া ভাঙছে। জিম ততক্ষণে বন্দুক বাগিয়ে রেখেছে। বাঘটাও স্থির চোখে তাকিয়ে আছে ওদের দিকে। ম্যাগগকে হাতের মধ্যে কষে ধরে রেখেছে জিম। যদি সে উত্তেজনার বশে একবার ধেয়ে যায় চিতার দিকে, তাহলে চিতার কাছে তার থেকে আর সুস্বাদু খাবার কিচ্ছু হবে না। এভাবে কিছুক্ষণ চলার পর হঠাৎ চিতাটা এক লাফে জঙ্গলের ভিতরে মিলিয়ে গেল। জিম তখন সদ্য 8-এ পা দিয়েছে। জঙ্গলে জঙ্গলে ঘুরে সহজ পাঠ নেবার দিন শেষ হলো। বন্ধনমুক্ত সহজ সরল শৈশবের দিনগুলোতে এক নতুন আপদ এসে হাজির হলো। সেটা হলো স্কুল। তাকে ভর্তি করা হলো ওক ওপেনিং স্কুলে। সেখানে যে প্রিন্সিপাল ছিল সে ছিল একজন প্রাক্তন সেনা, যার নাম সার্জেন্ট মেজর। তিনি ছিলেন ছাত্রদের প্রতি বড় নির্দয়। ছাত্ররা হিংস্র জন্তু জানোয়ারের থেকেও তাকে বেশি ভয় পেত। পড়াশোনায় ফাঁকি বা নিয়ম শৃঙ্খলার বিচ্যুতি হলেই বিদ্যুৎ ঝলকের মতো
তার বেত্রাঘাত নেমে আসত। স্কুলের সব ছাত্ররাই বাধ্য ছিল ক্যাডেট বাহিনীর সাপ্তাহিক ড্রিলে অংশ নিতে। একদিন এক প্রদর্শনী ড্রিলে দর্শনার্থী হয়ে এলেন এক নামজাদা ব্রিটিশ মিলিটারি অফিসার। যথারীতি জিমে ডাক পড়ল। তাড়াহুড়ো করায় প্রথম গুলিটি লক্ষ্যভ্রষ্ট হল। তখন অফিসার নিজে এসে তাকে দেখিয়ে দিলেন নিশানা করার আগে দৃষ্টিরেখাটা ঠিক রাখা দরকার। ব্যাস, আর কোনো ভুল নয়। পরপর 4টি গুলি তিনি একেবারে নির্ভুল নিশানায় ছুড়লেন। এতে খুশি হয়ে সার্জেন্ট মেজর তাকে তার অস্ত্র ভাণ্ডার থেকে একটি .450 মার্তিনি রাইফেল দিলেন এবং বললেন, যত খুশি বারুদ লাগে তিনি দেবেন, তবে শর্ত হচ্ছে বন্দুকটা যত্ন করে রাখতে হবে এবং সমস্ত গোলা বারুদের হিসেব দিতে হবে। এভাবেই গুলতি, তীর, ধনুক, শটগান এসবের পর্ব পেরিয়ে বালক জিম করবেটের হাতে উঠে এলো অত্যন্ত শক্তিশালী এবং দূরপাল্লার রাইফেল। এই রাইফেল তাকে আরো জঙ্গলের গভীরে যেতে সাহস জোগালো। কিন্তু প্রশ্নটা হলো, স্কুল জীবনের শেষে কেন তিনি তার পছন্দের বিষয় ইঞ্জিনিয়ারিংয়ে যেতে পারলেন না? কেন সংসারের আর্থিক দায়িত্ব সামলাতে তাকে একটি রেল ইয়ার্ডে কাজ নিতে হলো? এভাবেই কি ভবিষ্যতের এক উজ্জ্বল সম্ভাবনা শেষ হয়ে যাচ্ছিল? নাকি সব বাধা কাটিয়ে ফিনিক্স পাখির মতো বারবার ফিরে এসেছিলেন কিংবদন্তি শিকারী প্রতিভা জিম করবেট? এটা জানার জন্য অবশ্যই চোখ রাখতে হবে এই ভিডিওর পরবর্তী পর্বে এবং সেই সঙ্গে শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ পরবর্তী ভিডিওর জন্য সেটা বড্ড জরুরি। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।